এই মুহূর্তে আমরা একেবারে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে এবং এটাপুটে সিজন 9 এই মুহূর্তে রয়েছে আমরা, যেখানে বিভিন্ন ধরনের গরম গরম খাবারের স্বাদের গন্ধ তো নাকে আসছে। কিন্তু একদিকে যেমন এখানে বিভিন্ন ধরনের গরম খাবারের স্টল রয়েছে, ঠিক তেমনই ক্যালকাটা নিউজের প্রাইম টাইম কিন্তু ভর্তি রয়েছে একাধিক গরমা গরম খবর নিয়ে। এবং সেখান থেকেই আপনারা জানেন, কখনো বা আমরা দেখতে পাচ্ছি একদিকে টিএমসি নেতাদের দল থেকে বহিষ্কার করাই হোক শান্তনু সেন, অথবা আমরা জানি যে আরাবুলকে দল থেকে বহিষ্কার করার ঘটনাই হোক, বা এর পাশাপাশি আরো একাধিক ইস্যু রয়েছে যা গরমা গরম ইস্যু। এবং পদ্মা পাড়ে সেখানেও কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এবং এই উত্তাপের আঁচ পদ্মার পশ্চিম পাড়েও পড়ছে। এবং সেখান থেকেই আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব বেশরম বাংলাদেশ, আমাদের এই মুহূর্তের আলোচনার সাবজেক্ট। এবং এই মুহূর্তে একেবারে চেটেপুটে সিজন 9 এর স্টেজ থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন তিনজন। আজকে নারী শক্তির জয়কার আমরা বলতে পারি। মূলত একদিকে যেমন আমরা বলে থাকি স্ট্রংগেস্ট উইমেন স্ট্রংগেস্ট ওয়ার্ল্ড, এবং সেখান থেকে আজকেও আমাদের এই প্যানেলে যারা গেস্ট রয়েছেন নারী শক্তির জয় জয়কার, যেমনটা বলছিলাম। এবং অবশ্যই ইতিমধ্যেই আমি তিনজনকে স্বাগত জানাই। রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী, এর পাশাপাশি শতরূপাদি রয়েছেন বিজেপি মুখপাত্র, এবং রয়েছেন সন্দীপা চক্রবর্তী, সন্দীপাদি রয়েছেন কংগ্রেস মুখপাত্র। এবং সব মিলে এই মুহূর্তে আমরা যেই আলোচনার দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, প্রথমেই আমি সুকন্যাদির কাছে যে সুকন্যাদি, পদ্মা পাড়ে আমরা দেখছি রীতিমতো অশান্ত পরিস্থিতি, এবং তারই মাঝে একদিকে যেমন খালেদা জিয়া তিনি অসুস্থতার কথা বলে তাকে রীতিমতো তিনি দেশের বাইরে এই মুহূর্তে, এবং শেখ হাসিনা তাকেও আমরা দেখেছি তিনি তো 5ই আগস্টই দেশ ছেড়েছেন। অর্থাৎ সব মিলে আমরা যেখানে বলছি নারী শক্তির জয় জয়কার, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মহিলাদের কণ্ঠরোধের প্রচেষ্টা, পর্দা প্রথা আসছে সে দেশে, এবং সব মিলে মৌলবাদীদের একটা আস্ফালন, যেই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, আপনার কি মূল্যায়ন? প্রথমেই বাংলার মেয়ে হিসেবে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একজন আইনজীবী হিসেবে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে ইস্যুটা আপনাদের সামনে এসছে, যে পদ্মা পাড়ে নারী শক্তিকে নিয়ে যে একটা বাধা সৃষ্টি হচ্ছে, একটা বোরখা প্রথা সৃষ্টি করার চেষ্টা করছে, তার আমরা প্রত্যেকে নারী হিসেবে, সেখানে তৃণমূল কংগ্রেস এবং আমাদের যারা বিজেপির মুখপাত্র আছেন এবং কংগ্রেসের মুখপাত্র, আপনারা যারা দর্শক আছেন, প্রত্যেকের তরফ থেকে আমরা তার তীব্র নিন্দা করি। আমরা নারী, আমাদের নারী শক্তির জয় অবশ্যই হবে, এবং আমরা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকেও দেখিয়ে দেব আমরা বাংলাদেশের সমস্ত নারীর পক্ষেই আছি। প্রত্যেকটা নারীকেই আমরা সমর্থন করি। আমরা যেরকম খালেদা জিয়াকে সমর্থন করি নারী হিসেবে, আমরা সেরকম শেখ হাসিনাকে নারী হিসেবে সমর্থন করি, আমরা সেরকম তসলিমা নাসরিনকেও নারী হিসেবে সমর্থন করি। এই পর্দা প্রথা, এই মৌলবাদের আমরা তীব্র বিরোধিতা করি। আমরা কোন রকম মৌলবাদকে প্রশ্রয় দিই না। আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ, আমাদের মধ্যে কোনো পর্দা প্রথা নেই। আমাদের দেশ নারীদের সব সময় সম্মান রক্ষা করে চলে, সেই আদর্শেই আমরা বড় হয়ে, এবং আমরা অবশ্যই বাংলাদেশের এই মৌলবাদের তীব্র নিন্দা করছি এবং আমরা ধিক্কার জানাচ্ছি সেই মৌলবাদকে। শতরূপাদির কাছে যাব। শতরূপাদি, দেখো, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা আদৌ বাংলাদেশ যে বাংলাদেশ আমরা চিনি সেটা তো এখন আর নেই। মানে এখন জিওগ্রাফিক্যাল এক্সিস্টেন্স যেটুকু আছে সেটুকু নিয়েও তারা মূর্খমি করছে, আমি বলবো। থেকে থেকে নিজেদের মধ্যে ছায়া যুদ্ধ করছে, আবার নিজেরাই যুদ্ধের মহড়া করছে। এইসব করতে গিয়ে ন্যাচারালি মহিলাদের ওপর অত্যাচারটা বরাবর ছিল, মৌলবাদীদের এটা বরাবর আছে, এখন আবার নতুন করে হচ্ছে। সেটা আবার আমরা ইনফ্যাক্ট এই সময় বোধহয় আরেকটু বেশি করে দেখতে পাচ্ছি, বিকজ মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ। কিন্তু এখানে আমি বলবো যে মানে ভারতবর্ষের তরফ থেকে আমরা এখানে দুবার অফিসিয়াল আমরা বার্তা দিয়েছি যে আমাদের এত বছরের ভালো সম্পর্ক, তোমরা আমাদের নেবার, এবং বাংলাদেশ হয়েছে আমাদের ভারতবর্ষের জন্য। আজকে ভারতবর্ষের সেনা যদি মুক্তিযোদ্ধাদের ট্রেনিং না দিত তাহলে বাংলাদেশের কি পরিণতি হতো সেটা বাংলাদেশের একটু, কিন্তু তারা তো অস্বীকার করছে। বাংলাদেশের আমি বলবো জাতটা, দেশটাই কি হলো শোনা যাচ্ছে তো, এত বেইমান এবং এত আনগ্রেটফুল যে তারা ভারতবর্ষের কথা ছেড়ে দাও, তাদের যে মূল স্রষ্টাকর্তা মুজিবুর রহমান, তারই স্ট্যাচুর ধর থেকে মাথা আলাদা করে দিচ্ছে। সেজন্য তাদের কাছ থেকে আমরা কিছু এক্সপেক্ট করি না। আমি বরঞ্চ বলবো যে ভারতবাসী বাঙালি, হিন্দু বাঙালি হয়ে যে এতদিন ধরে এতগুলো ওয়েভে
হিন্দুদের যে পগ্রমটা হয়েছে, যে হিন্দুরা অত্যাচারিত হয়ে এতবার ওরা মানে বর্ডার ক্রস করে এসেছে, যাদের ভারত সরকার সিএ এর মাধ্যমে সিটিজেনশিপ দেওয়ার চেষ্টা করছিল, তারাই আজকে সেই ব্যাপারটা ভুলে গেছে। তাদের মানে খুব বেশি দূরেও খুব 14 পুরুষের কথাও বলতে হবে না, তাদেরই ধরুন এখন যারা আছেন তাদেরই হয়তো পিতামহ প্রপিতামহ এরাই অত্যাচারিত হয়ে ওই দেশ থেকে চলে এসছে। গতকাল না পরশুদিন বোধহয় মাননীয় লিডার অফ অপোজিশন বলছিলেন যে তাঁরই মাতৃদেবীর কথা বলছিলেন যে এরা সব অত্যাচারিত হয়ে ওই দেশ থেকে এসেছে, এবার ভারতবর্ষে এসে কি সেই অত্যাচারটা তারা ভুলে গেছে? এই যদি আমরা একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে সিটিজেনশিপটা যদি করানো যেত, এখানকার রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জি যদি এইভাবে এটার অপোজ না করতো, তাহলে একটা কোথাও বার্তা যেত বাংলাদেশকে যে ওখানে যে হিন্দুরা আছে তারা সসম্মানে বাস করছে। এই যে কথায় কথায় বলা নো ডকুমেন্টেশন, আমরা কাগজ দেখাবো না, এখন তো আমার মনে হচ্ছে এখানে আরো বড় রহস্য হচ্ছে। তুমি বলো আজকে 10 বছর ধরে বর্ডার ক্রস করে যে জঙ্গিরা এসেছে, তাদের তো এইখানে সিস্টেম্যাটিক্যালি পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ফলস ডকুমেন্টেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে প্র্যাকটিক্যালি দেওয়া হচ্ছে। তুমি বলো উচ্চশিক্ষা মাধ্যমিক সার্টিফিকেট যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, লোকাল যারা পুলিশ যারা ধরা পড়ছে তারা এখানকার লোকাল ভেরিফিকেশন করছে, এবং কি সিস্টেম্যাটিক ভাবে করছে যে ওই ইভেন নাম্বারের অ্যাপ্লিকেশন, অড নাম্বারের অ্যাপ্লিকেশন, যাতে কোনোভাবে এই পুলিশ ভেরিফিকেশন এর হাতে পড়তে পারে, অন্য কোনো সংস্থা নয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওই লোকজন যাতে করতে পারে। এগুলো তো আমার মনে হচ্ছে একেবারে পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী এবং তার বিভিন্ন মন্ত্রীরা এখানে বারবার বলছে জঙ্গি নেই। মুখ্যমন্ত্রী প্রেসের সামনে স্টেজ থেকে বলছে, স্টেজও নয়, ওনার নিজস্ব অর্গানাইজেশনাল মিটিং, সেখানেও প্রেস ডাকেন উনি আবার এটাও বলছেন যে পুলিশ কেন সাহায্য করছে, সেন্ট্রাল আইবি এসছে জঙ্গিদের খোঁজে, জঙ্গিদের অ্যারেস্ট করছে, সেখানে বাই সিস্টেম স্টেট পুলিশকে ইনভলভ করার কথা। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলছে যে জঙ্গি এখানে নেই, পুলিশ কেন সাহায্য করছে। তার বিভিন্ন মন্ত্রীরা, মৌলবাদী মন্ত্রী আমি বলবো, তারা বলছে এখানে জঙ্গি নেই। তাহলে কি তারাই সবচেয়ে বড় জঙ্গি? তারা কি ইন কমপ্লিট ডিনায়েল যে আজকে আমাদের রাজ্যে ভরে গেছে, আমি জানি না আমার পাশে কে দাঁড়িয়ে আছে সে মৌলবাদী জঙ্গি কিনা, সে আমাদের স্লিপার সেল কিনা। আজকে কথায় কথায় তুমি দেখবে স্লিপার সেল বলে একটা কথা বিভিন্ন রকম হচ্ছে, লোকের কনফিউশনটা আমি ক্লিয়ার করতে চাইছি। স্লিপার সেল ভারতবর্ষের লোকজন যারা এইটাকে ফ্যাসিলিটেট করে, কোনো মতে যদি জঙ্গিরা বা মৌলবাদীরা যদি বিএসএফ এর চোখের আড়ালে কোনো মতে যদি ঢুকেও আসে, বিএসএফ অত্যন্ত তৎপর, হ্যাঁ নিশ্চয়ই কিছু ল্যাবস আছে, কিছু ফেন্সের ফাঁক ফোকর দিয়ে এরা ঢুকছে, কিন্তু তারা ঢুকছে এই আশ্বাসে যে ওই ওপার বাংলায় যে রাজ্য সরকার আছে সেখানে তাদের আপন পিসি থাকে এবং তাদের বিভিন্ন মামারা দাদুরা তাদের একেবারে কাগজপত্র দিয়ে তাদের খাওয়া দাওয়া, থাকা, খাওয়া, টাকা, ট্যুরিজমের পর্যন্ত ব্যবস্থা করে দেবে। তো এই রাজ্য সরকার যদি অ্যালার্ট না হয়, পশ্চিমবঙ্গের মানুষের কিন্তু মাথায় চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। কারণ আমি জানি না কোন দিন আদৌ এই সরকার ভারতবর্ষের সুরক্ষা চাইছে কিনা। দফায় দফায় বিএসএফ কে বাঁধা, দফায় দফায় কোথাও জঙ্গি নেই, দফায় দফায় পুলিশকে বাঁধা, যাতে কোনো মতে তারা বিএসএফ তথা সেন্ট্রাল আইবি বা কোনোভাবে এখানে সাহায্য না করতে পারে। এই যে এসআই কে ধরা হয়েছে, সেইখানে আদৌ এটা তৎপর রাজ্য সরকার কেন হয়নি? রাজ্য সরকার কেন এখনো ডিনায়েল? একেবারেই শতরূপাদি, অর্থাৎ একাধিক প্রশ্ন উঠছে এবং সেখান থেকে আমি সন্দীপাদির কাছে যাওয়ার চেষ্টা করবো। সন্দীপাদি, এই যে একদিকে আমরা বলছি গোটা বিশ্ব জুড়ে এখন বলা হচ্ছে যে নারী শক্তির জয় জয়কার, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু তার মাঝেই যে ঘটনাগুলো ঘটছে, একদিকে খালেদা জিয়া তিনি অসুস্থতার কারণে তিনি দেশ ছাড়া হয়েছেন, এই মুহূর্তে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশে। শেখ হাসিনা তিনি তো 5ই আগস্টই দেশ ছাড়া হয়েছেন। এই যে গোটা পরিস্থিতির নিরিখে তাহলে এবং পর্দা প্রথা আবারও ফিরে আসছে, আমরা একেবারে রাস্তার যা ছবি দেখছি, ঘোড়া সওয়ার হয়ে তারা হুঙ্কার দিচ্ছেন বিভিন্ন মৌলবাদীরা। এই পরিস্থিতিতে বাংলাদেশ অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে এবং আদৌ কি সেখানে নারীরা সুরক্ষিত, কি মনে হয়? দেখুন, আমরা এখন হ্যালো হ্যাঁ আমরা যখন মাতৃভাষা দিবস পালন করি, এখন সেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে হয়ে গেছে 21শে ফেব্রুয়ারি, সেটাও কিন্তু বাংলাদেশ থেকে উত্থান হয়েছিল 1950 থেকে। সেই উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সেই আন্দোলনটা শুরু করেছিলেন বাংলাদেশের বাঙালিরা, এবং তারপরে আমাদের এখানকার কাছাড় আন্দোলন তো আমরা দেখেছি।
তো মহিলা, নারী শক্তি এবং মাতৃভাষার, মাতৃবন্দনার যে বীজটা, সেটা বাঙালিদের মধ্যে বরাবরই ছিল। সে কারণে আমরা যারা হিন্দু বা সনাতনী যারা আছি, আমরা দুর্গাপুজো করি, এবং সেটা দুর্গাপুজোটা আজকে শুধুমাত্র সনাতনী হিন্দু এদের মধ্যে সীমিত নেই, সব ধর্মের মধ্যে এটা একটা উৎসব হিসেবে গণ্য করা হয় এবং এটা হেরিটেজ উৎসব। এক, 2 নম্বর কথা হচ্ছে, আমি একটু ধরবো এটা, থ্যাংক ইউ। এবং 2 নম্বর কথা হচ্ছে যে এই যে এশিয়ার মুক্তিসূর্য যাকে বলা হতো বা বলা হয় ইন্দিরা গান্ধী, সেই একটি নারী শক্তির জন্যই কিন্তু আজকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এবং সেই নারী শক্তির এতটা ক্যাপেবল ছিলেন ইন্দিরা গান্ধীজি যে পৃথিবীর মানচিত্রটাকে চেঞ্জ করে নিয়েছেন, একটা দেশকে ভেঙে 2 টুকরো করে নিয়েছেন। এটা আজকের দিনে যখন থেকে আধুনিক ইতিহাস রচিত হয়েছে পলিটিক্সের ওপর, রাজনীতির ওপর, তারপর থেকে এই প্রথম এত বড় একটা সার্জিক্যাল স্ট্রাইক, যে সার্জিক্যাল স্ট্রাইক গোটা বিশ্বে আর কখনো কোথাও হয়নি। যে যতই ক্লেম করুক ওই গিয়ে কাক মেরে এসছে, বক মেরে এসছে, ওইগুলোকে সার্জিক্যাল স্ট্রাইক বলা চলে না। সার্জিক্যাল স্ট্রাইক মানে হচ্ছে এটা। এবার আসি বাংলাদেশে পর্দা প্রথার কথা, যেখানে আমরা গোটা বিশ্ব একটা টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমরা এরকম ভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে বাংলাদেশ আবার সেই তালিবানি জমানায় ফিরে যাচ্ছে। এবং পাকিস্তানে যা হচ্ছে, আজকে আমরা শুনতে পেরেছি পাকিস্তানি আর্মিরা নাকি অফিসিয়ালি আবার বাংলাদেশে এন্টার করছে। এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের সমস্যা নয়, পর্দা প্রথা শুধুমাত্র মহিলাদের সমস্যা নয়। আজকে যদি জঙ্গি গোষ্ঠী, জঙ্গি বাহিনীরা যদি তৎপর হয়, আমাদের দেশের, আমাদের ভারত মায়ের সীমান্তগুলো কিন্তু আজকের দিনে এরকম ভাবে আঘাতপ্রাপ্ত হবে, যেটা খালেদা জিয়া একজন মহিলা হয়েও, খালেদা জিয়ার সময় লুৎফুজ্জামান বাবর তখন সেখানকার হোম মিনিস্টার ছিলেন বাংলাদেশের, এবং সেই বাবর কিন্তু আমাদের ভারতের সীমান্তে, স্পেশালি নর্থ ইস্টের সীমান্তে প্রচুর জঙ্গি এরকম আস্তানা গঠন করেছিল, যেগুলোর জন্য নর্থ ইস্ট বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়। আজকের দিনে যখন অনুপ্রবেশ ঘটছে বাংলাতে বা নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলোতে, আমরা বলবো যে এই বিএসএফ এর দায়িত্ব, আমরা তো বিএসএফ কে দোষ দিচ্ছি না, বিএসএফ এর দায়িত্ব বিএসএফ হয়তো ঠিকভাবে করছে না, বা বিএসএফ কে দিয়ে ঠিকভাবে দায়িত্বটা পালন করানো হচ্ছে না। আমাদের একটা কথা হচ্ছে যে একটা অস্ত্র, ধরুন একটা ছুরি আমাদের হাতে এলো, সেই ছুরিটা দিয়ে আমরা আপেল কাটবো না মানুষ মারবো, সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করছে। সুতরাং আমাদের দেশের সরকার বিএসএফ কে যদি ঠিকঠাক ভাবে ইউজ করাতে পারতো, তাহলে আজকের দিনে অনুপ্রবেশ যখন ঘটে, একটা মানুষ ঢুকছে, সে তো বাজারের থলের ভেতর করে ঢুকছে না, বা আমাদের এখান থেকে যখন গরু পাচার হচ্ছে, সেগুলো তো বাজারে থলে করে যাচ্ছে না, সেগুলো ডেফিনেটলি কোনো একটা যোগ সাজস আছে, কিছু একটা চক্রান্ত চলছে, এবং সেজন্য ওই পার থেকে মানুষ আসছে এই পার থেকে গরু পাচার হচ্ছে, যেগুলোকে আমরা ঠিকভাবে নিচ্ছি না। আমরা কিন্তু মনে করছি শুধুমাত্র মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে না। যখন বাংলাদেশে এরকম ভাবে পর্দা প্রথা থেকে শুরু করে মৌলবাদী জামাতদের যে আস্ফালন, সেটা যদি আরো বেড়ে যায়, তার সাথে পাকিস্তান আর্মি ঢুকছে, সেটা কিন্তু মহিলা, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে কিন্তু সেটা হবে। এবং আরেকটা কথা এখানে বলে দিচ্ছি, এখানে শতরূপাদি খুব ভালো বলেন, শতরূপাদি আমার অন্যতম একজন প্রিয় বক্তা, যদি অন্য পার্টির, কিন্তু শতরূপাদি যে কয়েকটা কথা বলেছেন একদম তাৎপর্যপূর্ণ, সেগুলোকে যদি আমরা দেখি, যে শতরূপাদি বলেছে আমাদের দেশে, আসছি একটু সঙ্গে থাকতে বলবো, আমাদের একদম একটা সংক্ষিপ্ত বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আরো আলোচনা বিশ্লেষণ রয়েছে এবং সরাসরি সঙ্গে রয়েছেন সন্দীপাদি, রয়েছেন শতরূপাদি, সুকন্যাদি সঙ্গে রয়েছেন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, এবং সঙ্গে থাকুন। এবং এর পাশাপাশি যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে, বেশ এখনই আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে গোটা বাংলাদেশ জুড়ে মৌলবাদীদের যে আস্ফালন এবং বারবারন্ত, একদিকে সেখানে যেমন দেশের অভ্যন্তরে বিভিন্ন ইস্যু যেমন উত্থাপন হচ্ছে, দেশের অন্দরে এবং বাইরে কার্যত চাপে রয়েছে ইউনূসের সরকার, ঠিক তার পাশাপাশি আমরা লক্ষ্য রাখতে পারছি যে মৌলবাদীদের একটা আস্ফালন, পাক এবং ভারতের একটা সখ্যতা, এবং সব মিলিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে। আমি সরাসরি একবার সন্দীপাদির কাছে যাই। সন্দীপাদি, যেমনটা আপনি বলছিলেন, দেখুন, শতরূপাদি বলছিলেন যে আমাদের রাজ্যে বা আমাদের দেশে স্লিপার সেল আমাদের দেশের লোকেরাই, তো সেখানে সেটাই যদি হয়,
আমাদের কেন্দ্র সরকারের ইন্টেলিজেন্স ফেলিওর সেখানে বলবো, কেননা ইউপিএ অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, এনআইএ বলে একটা সংস্থা আছে, আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে। ওরা যদি স্ট্যানসোয়ামাকে ধরতে পারে কোনো একটা সোর্সের ওপর বেস করে যে স্ট্যানসোয়ামি দেশবিরোধী আন্দোলন, দেশবিরোধী কার্য করছে, উমার খালেদকে যদি ধরতে পারে, সোমা সেনকে যদি ধরতে পারে, তাহলে সেই স্লিপার সেলগুলোর মাথা যারা আছে, আমাদের দেশ তো আমরা যথেষ্ট কেপাবল এই সব কিছু করার জন্য, কিন্তু তাহলে সেগুলোকে ধরা যাচ্ছে না কেন? চুনোপুটি একটা দুটো করে ধরছে কেন? এত আমি আরেকটা কথা বলে শেষ করছি এখানে, যে বারবার বলা হচ্ছে ট্রাম্প যেহেতু এসছে সেহেতু বাংলাদেশের নাকি ইউনিট সরকার পড়ে যাবে। আমাদের কথা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা ক্রিয়েট করেছি, বানিয়েছি, সেই দেশের ভাগ্য নির্ধারণ আমেরিকার কেউ কেন করবে? না, আমি জানি না, ট্রাম্পের কথা তো আমি বলতে পারবো না, ট্রাম্প নিয়ে এটা কেন উঠলো আজকে যায় না। সন্দীপাকে অনেক ধন্যবাদ আমার প্রশংসা করার জন্য, কিন্তু আমি সন্দীপার কথা টেনেই বলছি যে আজকে আইবি অ্যাক্টিভ এবং এনআইএ অ্যাক্টিভ বলেই কিন্তু এই ধরপাকড়গুলো হচ্ছে। ওভার 10,000 লোকজন অ্যারেস্টেড হয়েছে, কিন্তু এটা তাৎপর্যপূর্ণ যে 10 বছর ধরে এরা যারাই ধরা পড়ছে তারা 10 বছর ধরে পশ্চিমবঙ্গে আছে। কেন? 10 বছর আগে, 14 বছর আগে কি হয়েছিল এখানে? পশ্চিমবঙ্গ সরকার পাল্টাবার পর কোথাও তো এই মৌলবাদীদের মনে হয়েছে যে ওইখানে ওই আমার আপন পিসি বসে আছে, পিসি সরকারে চলে এসছে, এবার পিসির সঙ্গে সে দাদু হোক কি মামা হোক তাদের বাড়িতে গিয়ে তারা একেবারে ভীষণ ভালো থাকছে। তো সেটা তো একটু মানে পশ্চিমবঙ্গের মানুষের ভাবা দরকার। হ্যাঁ, আমি একদম একমত সন্দীপ ভাইয়ের সঙ্গে যে ইন্দিরা গান্ধী সেই সময় অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত প্রশংসা করেছিলেন, দুর্গা বলেছিলেন, সেই সময় পরিপ্রেক্ষিতে একটা অ্যাকশন নেওয়া হয়েছিল। এখন যে অ্যাকশন নেওয়া হচ্ছে না সেটাও ভাববার কোনো প্রয়োজন নেই, তার কারণ একটু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলো একটু দেখা দরকার, মাননীয় জয়শঙ্করজির টুইটগুলো একটু বোঝা দরকার। সমস্ত কথা এই মুহূর্তে মুখে বলা যায় না, ইশারাগুলো একটু বুঝতে হয়। দেয়ার ইজ আ ট্রিমেন্ডাস প্রেশার অন বাংলাদেশ। এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। প্রথমে শুরু হয়েছিল নারী শক্তি দিয়ে। আমরা এখানে বলতে শুরু করেছিলাম বাংলাদেশের বোরখা প্রথা, যেটা প্রায় তালিবানি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ প্রায় তালিবান ইরানের দিকে এগিয়ে যাচ্ছে, তার আমরা নারী হিসেবে তীব্র প্রতিবাদ করি। দেখলাম বিষয়টা আস্তে আস্তে পলিটিক্যাল হয়ে যাচ্ছে। কেউ হয়তো বলছে আমরা হিন্দু সনাতনী, আমরা মৌলবাদের তীব্র বিরোধিতা করি, কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক হয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত হয়ে এটুকুই বলতে চাই, মৌলবাদকেই আমরা তীব্রভাবে ঘৃণা করি। সেটা হিন্দু মৌলবাদ হোক, আরএসএস এর কোনো বজরং দল হোক, তাকেও যেরকম আমরা ঘৃণা করি, আমরা সেরকম ইসলামিক যারা ইসলামের ধর্মেরকে সামনে রেখে মৌলবাদ ঘোষণা করছে নিজেদের, তাদেরও আমরা ঘৃণা করি। আমরা সাম্প্রদায়িক প্রথাটাকেই ঘৃণা করি। আমরা এটাই এই মঞ্চ থেকে বলতে চাই, আমরা ভারতীয়, আমাদের একটাই সুর, একটাই রং, একটাই দেশ। আমরা এই দেশে দাঁড়িয়ে বলতে পারি ভারতবর্ষ একমাত্র ধর্ম নিরপেক্ষ দেশ। আমাদের মধ্যে কোনো মৌলবাদকেই আমরা সমর্থন করব না। আমরা এখানে দাঁড়িয়ে একটুকু বলতে পারি, এখানে অনেক রকম প্রশ্ন উঠলো, কিন্তু দেখুন শুধু পশ্চিমবঙ্গ এটা করতে পারছে না, পশ্চিমবঙ্গ ওটা করতে পারছে না। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিম বাংলার মেয়ে হিসেবে আমি বলতে চাই, আরে আপনারা শুধু পশ্চিমবঙ্গের থেকে পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন কেন দিদি? আপনারা একটু আসাম ত্রিপুরাকেও দেখুন, যেখানে আপনাদের সরকার আছে। ত্রিপুরা এবং আসামের বর্ডার দিয়ে শয়ে বাংলাদেশি ওখান থেকে ঢুকে পড়ছে। তারা কারা ঢুকছে, তাদের মধ্যে কোন কোন লোকেরা জঙ্গি আছে, সেটা আপনারা এখন আটকাতে পারছেন না। বিএসএফ আপনাদের সাহায্য করছে, তাদের আইডেন্টিফাই করুন। বিএসএফ কে দেখার জন্য, নজরদারি করার জন্য আপনাদের কেন্দ্রীয় সরকার আছে, তাদের দিকে তাকান। এনআইএ যদি সেইটুকু হয়ে গেছে, অনেক হয়ে গেছে, মারামারি করো না এখানে। একটা না মাইক ছিনিয়ে নিচ্ছ, এত অসভ্যতা না। এখানে এইটাই হচ্ছে তৃণমূলের আসল পরিচয়, এই বেসিক মারামারি, লো লেভেলের পলিটিক্স করা। আজকে পরিষ্কার আমি বার্তা দিছি, এই হচ্ছে এইটা বেশ করেছি। ঘৃণার রাজনীতি করে যাচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, মাইক নিয়ে হানাহানি করছে একটা পাবলিক ফোরামে, মাইক নিয়ে হানাহানি করছে একটা পাবলিক ফোরামে।
আমি পরিষ্কার বলছি, তুমি বলবে পুরো শোটা, তাহলে ও বলুক। হ্যাঁ, না মাইক নিয়ে চিনি মেয়ে করো না, এই অসভ্যতাটা করো না। এইরকমই তৃণমূল, এইরকমই তৃণমূলের নেত্রী, তৃণমূলের সমর্থক সবই এরকম। ও দেখো না, ইউ আর ব্লকিং দ্য মাইক্রোফোন, ইউ আর ব্লকিং দ্য ক্যামেরা, এইটুকু বুদ্ধি নেই। আজ যেন আমি অসভ্যতা তুমি বটে, তুমি পরিচয় দিয়েছো তোমার অসভ্যতা। আচ্ছা, এখানে পরিষ্কার বলছি, হ্যাঁ আমরা বলছি অন্যান্য রাজ্যে আমরা যেখানে আছি তফাৎটা হচ্ছে সেখানেও জঙ্গি ধরা হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ধরছে, সেখানে মুখ্যমন্ত্রী পুলিশকে সাপোর্ট করতে বলছে, বিএসএফ এবং সেন্ট্রাল ফোর্সকে সেখানকার মুখ্যমন্ত্রীরা সাপোর্ট করতে বলছে। এখানকার মূর্খমন্ত্রী সেই কথা বলছে না, এখানকার মূর্খমন্ত্রী উল্টে বলছে, আবার বলে এই অসম্মতি নয়, তোমারই মাথায় লেগে গেল বেচারা। সরি, না আমি সরি কেন বলছি, যাই হোক, এইটাই তৃণমূলের কালচার করে যা। বেসিক্যালি কোনো কন্টেন্ট নেই, বেসিক্যালি আমি ধরিনি, একবারও ধরিনি, এই অসভ্যটা তো তৃণমূলই করে। আমি আবারও বলছি, খুব ক্লিয়ার বার্তা দিচ্ছি, এখানে কিন্তু কেন্দ্রীয় সরকার তৎপর এবং কেন্দ্রীয় সরকারই অ্যারেস্ট গুলো করাচ্ছে, কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স গুলো আছে বলে, আজকে ইনফরমেশনটা কেন্দ্রীয় সরকার পাচ্ছে বলে, সেই জন্য কিন্তু তোমরা মিডিয়া দেখাতে পাচ্ছ, এবং তৃণমূলের মতন ছোট লোকরা মাইক্রোফোন নিয়ে টানামানি করে যাচ্ছে, ক্যামেরা ব্লক করছে, যাতে কেন্দ্রীয় সরকারের ব্যক্তিগত আক্রমণ নয়, ব্যক্তিগত আক্রমণ নয়, মাইক্রোফোন টানামানি করছে। এটা কি অসভ্যতা হচ্ছে, তোমরা এটা এরম গেস তোমরা একেবারে বেরিয়ে গেছি, একটু আন্ডারস্ট্যান্ডের মাঝখানে দেবে একেবারে। আসুন, সেই কিছু না, কোনো কন্টেন্ট নেই, এইগুলো বলে করে যায়। শুনুন, আমি আবারও কাছে যাবো, শেষ করতে দাও। আমি একদম শর্টে বলছি, এখানে আবারও আমি বলছি, ডেফিনেটলি মহিলাদের কনসার্ন একটা বড় কনসার্ন, যেখানে মহিলাদের মানে বুরখা না পরে গেলে বা একলা গেলে বাজারে তাদের দোকান, বাজারে তাদের কমোডিটি পর্যন্ত দেওয়া যাবে না, দোকানদারদের পরিষ্কার বলা হচ্ছে। এবং বিভিন্ন সালিশি সভা, যেটা আমরা পশ্চিমবঙ্গের সরকারের আমলেও দেখছি, বাংলাদেশও একই জিনিস করে যাচ্ছে। আজকে আর একদম সময় নেই, আমাকে সন্দীপাদির থেকে একদম ওয়ান লাইনার নিতে হচ্ছে। দেখুন, ওয়ান লাইনার তো বলতে পারবো না, এটা মহাভারত হয়ে গেল এখানে। এটাই বলবো যে মাননীয়া এবং তৃণমূলের সমর্থক কর্মীরা যারা বলেন যে মাননীয়া বা তৃণমূল কংগ্রেস মহিলাদের খুব সম্মান দেয়, আমরা কিন্তু তাপসী মালিকের কথা ভুলিনি। আমরা গত 13 বছরে যা যা অন্যায় হয়েছে মহিলাদের প্রতি, মেয়েদের প্রতি, সেগুলোর কথা কিন্তু আমরা ভুলিনি। আমরা কিন্তু সেই অন্যায়ের 13 বছর যা অবিচার হয়েছে, রিসেন্টলি আরজি করও কিন্তু আমরা ভুলিনি। এবং বিজেপির কথা বলবো যে মৌলবাদের কথা বলে, সেই মৌলবাদ কিন্তু আরএসএসও করে, কেননা আরএসএসও কিন্তু বলে মনুতে বলা আছে যে মহিলাদের কাজ হয়েছে ঘরে বসে শুধু রুটি শেখা। আচ্ছা বেশ, আজকে একেবারে সময় শেষ, এবং আপনারা দেখলেন মঞ্চ থেকে রীতিমতো উত্তাপের আজ ক্রমশই বাড়ছে, এবং এখান থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর অবশ্যই থাকুক ক্যালকাটা নিউজে।